বন্ধুরা, আজ থেকে ঠিক 3 মাস আগে টাটা মোটর কোম্পানি তাদের বিজনেসকে ডিমার্জ করার পর থেকে একদিকে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল, যে কোম্পানির শেয়ার প্রাইস 15%-এর আশেপাশে ডিসকাউন্টে নেমে এসেছে, যার মধ্যে আজকে একদিনের ট্রেডিং সেশনে এই মুহূর্তে 12:30 বাজে আমি ভিডিওটি রেকর্ডিং করছি, 3.5% কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে এসেছে, মানে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেলের শেয়ার। অপরদিকে যদি আমি টাটা মোটর কমার্শিয়াল ভেহিকেল দেখি, তাহলে কোম্পানির বিজনেসের ডিমার্জারের পর থেকে লাস্ট 3 মাসের মধ্যে শেয়ার প্রাইস 30 থেকে 35% আপ ট্রেন্ডে উঠে গেছে। আর আজকের ভিডিওতে আমরা টাটা মোটর কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেল কোম্পানিটাকে, যেটা লাস্ট 3 মাসের লিস্টিং এর পর থেকে অ্যাভারেজ 15% মতন ডিসকাউন্টে নেমে এসেছে, সেই কোম্পানিটার ভ্যালুয়েশন অ্যানালাইসিস প্রেজেন্ট করব এবং স্পেসিফিকলি এই 15% ডিসকাউন্ট প্রাইসকে আমাদের কোনো ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে দেখা উচিত কিনা, সেই পয়েন্টসগুলো আমি কোম্পানির বিজনেস মডেল বোঝানোর মাধ্যমে এবং এই কোম্পানিকে এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলোর সাথে কম্পেয়ারের মাধ্যমে আপনাদের একটা পারফেক্ট ডিসিশন মেকিংয়ে হেল্প করছি। তবে ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। যদি আপনার মনে হয় আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ হয়েছে, তাহলে অবশ্যই আপনি পুরো ভিডিওটি দেখবেন, নিজে থেকে ডিসিশন নেবেন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরেই ফাইনাল ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন, এই 15% ডিসকাউন্ট প্রাইসের পেছনে কি লজিক রয়েছে এবং কোম্পানির স্পেসিফিক আজকে কেন 3 থেকে 4% ডাউনে এসেছে এবং এই লেভেলে কোম্পানিকে ঠিক কিভাবে প্রেজেন্ট করা যেতে পারে বা ইনভেস্টমেন্টের ডিসিশন কিভাবে নেওয়া যেতে পারে, কারো যদি এই কোম্পানিটা আরো হায়ার লেভেলে কেনা থাকে তাদের জন্য কি অ্যাভারেজ করার মতন পজিশনে এসেছে, বা এই মুহূর্তে যদি কারোর কাছে এই কোম্পানিটা না থেকে থাকে তাহলে কি কেউ ফ্রেশ এন্ট্রি নিতে পারে, ঠিক কিরকম ডিসিশন এই প্যাসেঞ্জার ভেহিকেল কোম্পানিটাতে নেওয়া উচিত। আশা করছি পুরো ভিডিওটা দেখার পরে আপনারা নিজেরাই সেই ডিসিশনটা নিতে সক্ষম থাকবেন। চলুন, সবার প্রথমে কোম্পানির বিজনেস বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেসটাকে খুব শর্টে কভার করি, তারপর কোম্পানির মধ্যে লাস্ট 1 বছরে কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেই পয়েন্টসগুলো আমি আপনাদের দেখাবো। সবার আগে যদি আমি কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকেলকে ভাগ করি, তাহলে এই কোম্পানির স্পেসিফিক যেসব বিজনেসগুলো করে, যেমন টাটা মোটরের প্যাসেঞ্জার ভেহিকেলের মেইন যে বিজনেসটা, তার 65 থেকে 70%-এর আশেপাশে রেভিনিউ অ্যাকচুয়ালি জেএলআর থেকে কোম্পানি জেনারেট করে। তাহলে এর মেইন কোর বিজনেসটা হলো বর্তমানে জেএলআর এখনো পর্যন্ত, কিন্তু কোম্পানি তাদের বিজনেসকে খুব বড় মাপের শিফটিং করছে। এবং নেক্সট পয়েন্টে আরেকটা যেটা দেখুন, যে আজকে যে লাস্ট 2-3 দিনে কোম্পানির শেয়ার প্রাইসে ডাউনে এসেছে, যার লজিকটা একটু পরে ক্লিয়ার করব, সেটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে কোম্পানির টোটাল ভলিউমের কত পার্সেন্ট কোন কোন কান্ট্রির উপর ডিপেন্ড করে। যার মধ্যে কোম্পানি যদি আপনি জিওগ্রাফিক্যাল মিক্স দেখেন, তাহলে নর্থ আমেরিকা থেকে কোম্পানি 33% রেভিনিউ ডিপেন্ড করে, ভলিউম ডিপেন্ড করে। ইউকে থেকে কোম্পানি 19% এবং ইউরোপিয়ান কান্ট্রি থেকে কোম্পানি 18%। আর এই যে লাস্ট 2-3 দিনে কোম্পানির শেয়ার প্রাইসে ডাউনে এসেছে, তার মেইন লজিকই হলো এটা যে ডোনাল্ড ট্রাম্প যে পাগলামিতে মেতেছে, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে গ্রিনল্যান্ডকে কন্ট্রোল করার নেশায় লেগেছে। তো গ্রিনল্যান্ডকে কন্ট্রোলের জন্য ইউরোপিয়ান বেশ কিছু কিছু কান্ট্রি তারা আমেরিকার পক্ষে দিচ্ছে না, যে কারণে আমেরিকা বলছে যে গ্রিনল্যান্ডকে আমি কন্ট্রোলে নেব, এক্ষেত্রে যারা যারা আমার বিপক্ষে যাবে সেই সমস্ত কান্ট্রির উপর আমি, যাদের বর্তমানে 10% ট্যারিফ রয়েছে পে করতে হয়, তাদের 25% ট্যারিফ এর আন্ডারে নিয়ে আসবো। সেক্ষেত্রে যে সমস্ত কান্ট্রিগুলোর উপর এই ট্যারিফগুলো আসতে চলেছে, যেরকম ধরুন ডেনমার্ক রয়েছে, নরওয়ে রয়েছে, সুইডেন রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে এবং ইউনাইটেড কিংডম রয়েছে। তো এই সমস্ত কান্ট্রি, ফ্রান্স রয়েছে, নেদারল্যান্ডস রয়েছে, এই সমস্ত কান্ট্রিগুলোর উপর এই কোম্পানির জেএলআর বিজনেস, যেখানে একটু আগে দেখালাম, জেএলআর এর উপর কিন্তু কোম্পানি একটা ভালো লেভেলের রেভিনিউ ডিপেন্ড করে। আর নর্থ আমেরিকা, ইউকে এবং ইউরোপ, এই 3টে জায়গাতে কিন্তু ভালো লেভেলের এক্সপোজার রাখে টোটাল ভলিউমের। আর যেহেতু এখানে ট্যারিফ 10% থেকে 25%-এ টার্গেট করা হচ্ছে জুন থেকে, তো সেক্ষেত্রে জুন মাসের পর থেকে যদি এরা ট্রাম্পকে সাপোর্ট না করে, সেক্ষেত্রে 15% এক্সট্রা ট্যারিফ এই কান্ট্রিগুলোর উপর আসতে পারে। আর এই কান্ট্রিগুলোর উপর কোম্পানির এক্সপোজার কিন্তু হাই লেভেলের রয়েছে, যে কারণে শর্ট টার্মে কোম্পানির শেয়ার প্রাইস এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের নিউজের জন্য একটা কারেকশন মোডে গেছে। আর বর্তমানে যদি আমি এই কোম্পানির বিজনেসকে দেখি, তাহলে এই কারেকশনকে অ্যাকচুয়ালি আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত। কেন? কারণ কোম্পানি কিন্তু ভেরি রিসেন্টলি এই যে টাটা মোটরের যে ফেসলিফট
টাটা পাঞ্চ লঞ্চিং হয়েছে এবং টাটা সিয়ারা লঞ্চিং হয়েছে, বিশাল বড় লেভেলের বুকিং রয়েছে কোম্পানিতে এবং বাম্পার লেভেল কিন্তু কার সেলিংস রয়েছে। তো এটা কোথা থেকে আসলো? যদি আপনি কোম্পানির ক্যাপেক্স দেখেন, তাহলে 2025-এ কোম্পানি 8,000 কোটির ক্যাপেক্স টার্গেট করেছিল, যার মধ্যে কোম্পানি প্রথম 9 মাসের মধ্যে 6,000 কোটি কিন্তু অলরেডি ক্যাপেক্স করে দিয়েছিল। আর সেটার বেনিফিটই কিন্তু কোম্পানি এখন পাচ্ছে। যেখানে কোম্পানি তার ম্যানুফ্যাকচারিং যে ফেসিলিটি রয়েছে সেটা তামিলনাড়ুতে তাদের ফেসিলিটিকে ইন্টিগ্রেট করিয়েছিল, যেটার বেনিফিট কিন্তু এখন এই যে লেটেস্ট টাটা পাঞ্চ লঞ্চিং হয়েছে, আমরা সকলেই জানি 13 তারিখ লঞ্চিং হয়েছে। টাটা পাঞ্চের এন্ট্রি লেভেল গাড়িতে যে লেভেলের ফেসিলিটিগুলো দেওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু অনেক ইন্ডিয়ার টপ লেভেলের গাড়িগুলোর মধ্যেও পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে টাটা পাঞ্চ যেরকম 2024-25-এ হাইয়েস্ট ভলিউমের সাথে সেলিং হয়েছে, নিয়ার ফিউচারে 2026-27-এও হাইয়েস্ট লেভেলে সেলিং হবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। কারণ কোম্পানির, আমি সেদিনকে অ্যাড দেখছিলাম এবং যেদিনকে ফেসলিফট অ্যাকচুয়ালি লঞ্চিং করে, মাত্র 5.59 লাখ রুপিসে কোম্পানি যে সমস্ত ফেসিলিটিসগুলো দিচ্ছে সেটা কিন্তু অনেক আচ্ছা গাড়ি, যে সমস্ত গাড়ি 10 লাখ 12 লাখের কোম্পানি দিতে পারে না, 12 লাখের লেভেলে গাড়ি দিতে পারে না, সে সমস্ত ফেসিলিটিগুলো টাটা পাঞ্চের 5.59 লাখসে এন্ট্রি লেভেল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতেই কিন্তু দেওয়া হচ্ছে। যে কারণে লং টার্মে টাটা মোটর কোম্পানি এই যে 71% তাদের জেএলআর এর উপর রেভিনিউ ডিপেন্ড করছে, নিয়ার ফিউচারে এটাকে কোম্পানি ডোমেস্টিক ফোকাস করতে চাইছে এবং মারুতি যে লেভেলের ওয়াগনারের যে মার্কেটটা ছিল এবং মারুতি সুইফট বলুন বা মারুতি ডিজায়ার বলুন, সেগুলোর মার্কেট শেয়ার টাটা মোটর বর্তমানে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এবং সত্যি কথা বলছি, যে লেভেলের ফেসিলিটি বর্তমানে টাটা মোটরের এন্ট্রি লেভেল গাড়িতে পাওয়া যাচ্ছে এবং যেভাবে সাড়া ফেলেছে মার্কেটে টাটা মোটরের পাঞ্চ, তো সেটা তো একেবারে একটা ভালো লেভেলের কোম্পানির বিজনেস গ্রোথে হেল্প করবে। এবং টাটা সিয়ারা 2025-26-এর মধ্যে সব থেকে হাইয়েস্ট প্রি বুকিং এর লিস্টে চলে এসেছে, যে কোনো ডেফিনেটলি নিয়ার ফিউচারে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল একটা ভালো লেভেলে যাওয়ার টার্গেট আমরা রাখতে পারি, বা বিজনেস মডেলে অন্ততপক্ষে বিশাল বড় লেভেলে ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে চলছে। চলুন এবার কোম্পানির এই বিজনেস সেগমেন্টটাকে আমরা কেন দেখতে পারি বা কোম্পানির ভ্যালুয়েশন ঠিক কোন পজিশনে রয়েছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল দেখি, যেটা 52 উইক হাই থেকে কোম্পানি একটা ভালো লেভেল ডিসকাউন্টে রয়েছে, একটি লার্জ ক্যাপ কোম্পানি টাটা মোটরের টাটার ব্র্যান্ড পাচ্ছে এবং নতুন লঞ্চিং এর বেনিফিট কোম্পানি পাবে। 20% এবং 28% রিটার্ন জেনারেটকারী কোম্পানি, পিইজি রেশিও রয়েছে মাত্র 0.14। তো জেএলআর অবশ্যই নিয়ার ফিউচারে গ্লোবাল মার্কেটের যে সমস্ত মানে রিস্কগুলো রয়েছে সেগুলোর কারণে একটু ভলিটিলিটির মধ্যে থাকতে পারে, কিন্তু মাত্র 9-এর পিই রেশিওতে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেল 1.75% ডিভিডেন্ড ইল্ডের সাথে আমার মনে হয় এটাকে একটা ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে দেখা উচিত। হ্যাঁ, অতীতে কোম্পানির ডেট টু ইকুইটি অনেকটা হাই হয়ে গেছিল, কিন্তু বর্তমানে সেখান থেকে একেবারে ম্যানেজেবল পজিশনের আশেপাশে চলে আসছে এবং নিয়ার ফিউচারে এটা আরো গ্রেট পজিশনে চলে যাবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে কোম্পানির 3/1 নিচের রেশিওতে রয়েছে, পিই রেশিওতে। আর যদি আমি এই ইন্ডাস্ট্রির আদার্স কিছু কোম্পানির সাথে কম্পেয়ার করি, তাহলে মারুতি সুজুকি যে কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 5 লাখ ক্রোর, তার এগেন্সে যদি আপনি টাটা মোটরকে দেখেন, তাহলে টাটা মোটর কোম্পানি বর্তমানে এখানে 1,26,000 কোটি মার্কেট ক্যাপে রয়েছে। কিন্তু যদি আমি দুটো কোম্পানির সেলস হিসেবে দেখি, তাহলে মারুতি সুজুকি কোম্পানি যদি আমি বর্তমানে টোটাল সেলস দেখি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এবছরের সেলস 1,60,000 কোটি, প্রফিট কত রয়েছে 14,000 কোটি। তাহলে 14,000 কোটি প্রফিটের সাথে 1,60,000 কোটি সেলসে যে কোম্পানি 5 লাখ ক্রোর মার্কেট ক্যাপ ডিমান্ড করছে, অপরদিকে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেলে যদি আমি আসি, তাহলে টাটা মোটর প্যাসেঞ্জার ভেহিকেলের মার্কেট ক্যাপ রয়েছে 1,26,000 আর কোম্পানির সেলস কত রয়েছে 3,92,000, মানে দুগুণের বেশি সেলস করছে। এবং কোম্পানির প্রফিট দেখুন এখানে 94,000 কোটি, তো বিশাল বড় লেভেলের প্রফিট। তারপরেও কোম্পানি যে লেভেলের ভ্যালুয়েশন ডিমান্ড করছে, আমার মত অনুযায়ী এটা একটা গ্রেট অপরচুনিটি। কোম্পানি তার বড় ইউজকে কন্টিনিউ ম্যানেজেবল পজিশনে আনছে এবং অতীতে যে এই কোম্পানি বড় লেভেল সিডাব্লিউআইপি গুলো করেছিল সেটার বেনিফিট কিন্তু ধীরে ধীরে কোম্পানির শেয়ার প্রাইসে আমরা আসতে দেখতে পাচ্ছি। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট সেটার ক্লিয়ার সাইন, একটা নেট লস মেকিং কোম্পানিতে চলে গেছিল, সেখান থেকে বেনিফিট আসা অলরেডি স্টার্ট হয়ে গেছে, কন্টিনিউয়াসলি কোম্পানি তার প্রফিটকে ইনক্রিজ করছে। হ্যাঁ, তবে লেটেস্ট যে প্রফিটটা, এর মধ্যে কোম্পানির আদার ইনকাম অনেক হাই লেভেলে আছে,
নতুন ডিমার্জার বলুন বা নতুন লিস্টিং বলুন, সেটার বেনিফিট কোম্পানি পেয়েছে, যে কারণে কোম্পানি হাই লেভেল নেট প্রফিট এখানে দেখাচ্ছে। তবে এই 94,000 কোটি প্রফিটটা যেটা রয়েছে, অ্যাভারেজে যদি আমি আসি, তাহলে 20-25,000 বা 28,000 কোটির প্রফিটের সাথে মাত্র 1.26 লাখ মার্কেট ক্যাপে ট্রেড করছে। আর যদি আমি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানির সাথে দেখি, যদি আমি মহিন্দ্রার সাথে দেখি, যদিও মহিন্দ্রার সাথে ওদের আদার্স কিছু বিজনেসও রয়েছে, এই কোম্পানির প্রফিট অ্যান্ড লসে 1,75,000 কোটি সেলস, প্রফিট কত রয়েছে 15,000 কোটি, যেখানে টাটা মোটর 20,000-25,000 কোটি প্রফিট দেখাচ্ছে। ক্যাশ ফ্লোতেও যদি আপনি আসেন, তাহলে এই কোম্পানির ক্যাশ ফ্লো রয়েছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 3,000 কোটি। আর আমি যদি টাটা মোটর কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসি, তাহলে টাটা মোটরের ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কত রয়েছে, এখানে দেখুন 63,000 কোটি। তো এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট ক্যাশ ফ্লো কোম্পানি দেখাচ্ছে। আর যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, তাহলে এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি রয়েছে। স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসের মধ্যে এফআইআই এখানে তাদের স্টেক কিছুটা সেলিং করেছে 3% মতো, ডিআইআই তাদের স্টেককে 16 থেকে 17% নিয়ে গেছে, রিটেল পাবলিক 20% থেকে 22% হয়েছে। এইচএনআই স্টেক যদি আমি দেখি, রাকেশ ঝুনঝুনওয়ালা তার স্টেককে কন্টিনিউ মেনটেন করছেন। লেট রাকেশ ঝুনঝুনওয়ালা ওনার ওয়াইফ অ্যাকচুয়ালি পোর্টফোলিওকে এখন বর্তমানে ম্যানেজ করছে। তো সে লেভেলে কোম্পানির বিজনেসে নতুন রিক্লাসিফিকেশন করছে বা অথবা রিস্ট্রাকচারিং করছে, অথবা ধরতে পারেন কোম্পানি যে লেটেস্ট ডেভেলপমেন্টগুলো করছে, গ্লোবাল মার্কেটের এক্সপোজারের সাথে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের এক্সপোজারের এই কনসেন্ট্রেশন রিস্কটাকে কোম্পানি কম করতে চাইছে, এবং ডোমেস্টিক মার্কেটে একটা গ্রেট পজিশন নিয়ার ফিউচারে কোম্পানি আসতে পারে। এবং যে লেভেলে কোম্পানি ইভি সেগমেন্টে এক্সপেনশন করছে এবং কোম্পানি সিএনজি বিজনেস সেগমেন্টে নতুন নতুন গ্রেট কোয়ালিটি ইঞ্জিন এবং মডেল লঞ্চ করছে, সেই হিসেবে নিয়ার ফিউচারে টাটা মোটর একটা ভালো লেভেলের মার্কেট শেয়ার গেইন করতে পারে। তো যারা যারা লং টার্ম ইনভেস্টর হিসেবে এই কোম্পানিকে দেখতে চান, মিনিমাম 5-7-10 বছরের ভিউ রেখে, আমার মনে হয় এখানে একটা অপরচুনিটি আছে। তবে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না, আপনারা নিজে অ্যানালাইসিস করুন। যদি আমার মতের সাথে আপনার মত ম্যাচ করে, তারপরে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন, তারপরে ফাইনাল ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। আর যদি পার্সোনাল ক্লাসে এই সমস্ত অ্যানালাইসিস আপনি শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু অ্যানালাইসিস করতে পারেন না, আমি পার্সোনাল ক্লাস করিয়ে থাকি, যেখানে একদম বেসিক থেকে শুরু করে মার্কেটের একদম মার্কেট সাইকেল কি করে কাজ করে থেকে শুরু করে মার্কেটের কোম্পানির ডাটা চুরি কি করে করে দেখায়, কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় তার ভ্যালুয়েশন কি করে বের করবেন, এক্সট্রিমলি অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন, সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি। এবং ক্লাসের পর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্ট থাকছে, এবং লাইভ মার্কেটও আপনাদের ডাউট ক্লিয়ার আপনারা করতে পারবেন যে কোনো সময়। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্লাস জয়েন করতে পারেন। তবে কোনো কারণে ইনফ্লুয়েন্সড হয়ে ক্লাসে জয়েন হবেন না। যদি লং টার্মে স্টক মার্কেট থেকে ওয়েলথ ক্রিয়েশন করতে চান, অরিজিনাল মার্কেট শিখতে চান, একটু বোরিং হতে পারে কিন্তু অরিজিনাল কনসেপ্ট, তাহলে পার্সোনাল ক্লাসে জয়েন করবেন। ওই শর্ট টার্মে ফিউচার ট্রেডিং করে, অপশন ট্রেডিং করে যদি এই সমস্ত কনসেপ্ট শিখতে চান, তাহলে তো স্টক মার্কেট সেরকম কোনো জায়গাই নয়। কারণ স্টক মার্কেটে এইসব অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং করে যারা লাস্ট 1.5-2 বছর ধরে করে পয়সা হারিয়েছেন, তারাই বুঝতে পারছেন যে এইভাবে পয়সা কামানো সম্ভব নয়। অ্যাকচুয়ালি ওয়েলথ ক্রিয়েশন সম্ভব যদি আপনি লং টার্ম ইনভেস্টিং শিখতে পারেন, আর সেটাই আমি শিখিয়ে থাকি। শর্ট টার্মে যদি পয়সা কামানো বা ধনী হওয়ার লক্ষণ থাকে, তাহলে কোনো মতেই পার্সোনাল ক্লাসে জয়েন হবেন না, কারণ এরকম কোনো অপশন স্টক মার্কেটে থাকেই না। লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্যই অ্যাকচুয়ালি স্টক মার্কেটকে ইউজ করা প্রয়োজন। আর ইন্টারেস্টেড থাকলে তবেই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর আপনার মনে যদি স্টক মার্কেট রিলেটেড কোনো ডাউট থাকে, যত বেসিক হোক বা যত অ্যাডভান্স, কমেন্ট সেকশনে জানাতে পারেন। নেক্সট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সিরিজে আমি আপনাদের কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি চেষ্টা করব আজকে রাত্রিবেলা একটা লাইভে আসার জন্য, যাতে আপনাদের বর্তমান মার্কেটের সমস্ত ডাউটকে সেখানে আমি ক্লিয়ার করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সন্ধ্যার লাইভে 8টা থেকে 8:30টার সময়। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।